ভোরের আলো ফুটতে না ফুটতে ঘুম ভেঙে গেল আনানের। ভোরের স্নিগ্ধতা তার সাথে জড়িয়ে রাখা প্রিয়তমার উষ্ণ নিঃশ্বাস দুটো মিলিয়ে আনানের কাছে মনে হচ্ছে এর চাইতে সুন্দর ভোর বোধ হয় আর একটাও হয় না। হাতের বাঁধন খুলে তুরের এলোমেলো চুলগুলো আলগোছে কানের পেছনে গুজে কিছুক্ষণ চেয়ে রইল। কাল রাতে একবারও নড়াচড়া করেনি তুর। আর এই ব্যাপারটা আনানকে ভাবাচ্ছে ভীষণ। তুরের গালের দুপাশে আলতো করে টেনে দিয়ে হাসল আনান। তুরের গালের দুপাশের লাল আভা আরও বেশি লাল হয়ে উঠেছে। তা দেখে শব্দ করে হেসে আদুরিনীর দুগালে শব্দ করে চুমু আটল সে। বলল, একদম আদুরে কাশ্মীরি আপেল মনে হচ্ছে। দাড়ির খোঁচায় তুর চোখ মুখ কুঁচকে পাশ ফিরে পুনরায় ঘুমিয়ে পড়ে। খুব সাবধানে তুরকে বিছানায় শুয়ে দুপাশে বালিশ দিয়ে উঠে পড়ল আনান। ঘুমে আচ্ছন্ন হওয়াতে আনানের বলা কথাগুলো শুনল না তুর। শুনলে হয়তো এতটা নীরব থাকত না। কোনো না কোনো কাণ্ড বাঁধিয়ে বসত। সকাল থেকে সোফিয়া খুশি মনে ঘুরে বেড়াচ্ছে। সে যে ভীষণ ফুরফুরে মেজাজে আছে তা তার সাজসজ্জা দেখে বোঝা যাচ্ছে। হাফ স্লিভ কালো ব্লাউজের সাথে কালো রঙের জামদানি শাড়ি, অয়েল বেস মেকআপ, তার সাথে সিম্পল জুয়েলারি। চুলগুলো মাঝখানে সিথি করে ছেড়ে দেওয়া। জামদানি শাড়িটা কালো রঙের হওয়াতে শরীরের কিছু জায়গা স্পষ্ট ফুটে উঠেছে। সোফিয়ার সাজসজ্জা আর চালচলনে বয়সের ছাপ বুঝার উপায় নেই। মাজেদা খালা সোফিয়াকে দেখে নিজে লজ্জায় পড়ে গেছে। যতি সন্দিহান নজরে দেখছে সোফিয়াকে। সোফিয়ার এমন সাজ দেখে যতি হিসহিসিয়ে বলল, দেখেছ খালা কেমন পেট দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে? আরেব্বাস ডাক্তার নিটা নিজেকে কচি খুকি ভাবছে। আরে ঠিক বয়সে বিয়ে আর বাচ্চা হলে সেই বাচ্চার ঘরে বাচ্চা হয়ে যেত। ডং দেখে বাঁচি না, বেলাজা মহিলা। মাজেদা খালা বিরক্তে চোখ মুখ কুঁচকে ফেলল। বলল, আহা থামো যতি, তোর ডাক্তার নি শুনে ফেলবে। শুনলে শুনুক, আমার কিছু যায় আসে না। আমি 100% শিওর দেখো কোনো না কোনো ঘটনা ঘটিয়ে পটের বিবি হয়ে ঘুরে বেড়াচ্ছে। মাজেদা খালা চিন্তিত গলায় বলল, হ্যাঁ রে যতি, আমারও তো সেটা মনে হচ্ছে। জাতি উত্তর দেওয়ার আগে সোফিয়া জাতিকে ডেকে কফি দিতে বলল। যতি হাতে পায়ে নেচে উঠল। রাগে গজগজ করতে করতে বলল, আজরাইল একদিন ঠিক এইভাবে ডাক্তার নিটাকে ডেকে উপরে তুলতে পারে না? আমার মাথা ঘুরে গেলে এর কফিতে একদিন ইঁদুর মারার বিষ মিশিয়ে দিব। তখন কফির চাওয়ার মজা বুঝবে। মাজেদা খালা হাহুতাশ করে বলল, যতি তওবা কর, কারো মৃত্যু কামনা করতে নেই। তওবা কর। যতি দাঁত মুখ খিচে নিজের গালে নিজে চাপড় মেরে তওবা করতে করতে কফি বানাতে লাগল। তুর জুবুথুবু হয়ে বসে আছে। এক হাতে মাথা চুলকাচ্ছে, অন্য হাত দিয়ে চোখ ডলছে। আনান বেশ কিছুক্ষণ তুরের মুখের দিকে তাকিয়ে আছে। তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। এই নিয়ে পঞ্চমবারের মতো কল অ্যাটেন্ড করতে হয়েছে তাকে। ষষ্ঠবারের মতো কল বেজে উঠল। আনান বড় করে নিঃশ্বাস ফেলে কল রিসিভ করে মিনি টেরেসে চলে গেল। স্যার কি করবেন এখন? নাথিং। বিয়ে করেছি, এতে লুকানোর মতো কিছু নেই। ব্যাপারটা তুরের সেফটি নিয়ে। তা না হলে আরও আগে অ্যানাউন্স করে দিতাম। জি স্যার, আমরা আপনার অর্ডাক্তার অপেক্ষায়। শাহেদ, প্রথমত ছবিটা কে তুলেছে এর ইনফরমেশন বের করো। দ্বিতীয়ত কে এমন ফালতু থার্ড ক্লাস আর্টিকেল লিখেছে এবং পাবলিশ করেছে তাকে খুঁজে বের করো। বাকিটা আমি প্রেস কনফারেন্সে সামলে নিব। ওকে স্যার।
আনান কল কেটে রুমে গিয়ে দেখে তুর এখনো আগের জায়গায় বসে আছে। বউটা এত অলস বলার বাহিরে। তবুও আনান এই অলস বউটাকে ভালোবাসে। আনান তুরের পাশে বসে। তুর ঘুমু ঘুমু চোখে আনানের মুখের দিকে তাকায়। আনান মুচকি হেসে বলল, উঠবে না? তুর ফতাফত আনানের পিঠে মাথা ঠেকিয়ে বলল, প্লিজ আর 5 মিনিট। হাসল আনান। এত আদুরে গলায় বলাতে আনান কিছু বলতে পারল না। তুরের দিকে সরে বসে কোমলমতি গলায় বলল, ভালো বউরা খুব সকালে উঠে বরদের তৈরি করে দেয়, টাই বেঁধে দেয়, চুল আছড়ে দেয়, এরপর অফিসে পাঠায়। আর আমার বউকে দেখো কেমন ঘুমোচ্ছে। তুর চোখ বন্ধ রেখে বিড়বিড়িয়ে বলল, হুম। আর আপনার মতো বরেরা বউয়ের হাতের মুঠো ছেড়ে বেরিয়ে যায়, গায়ে অন্য সেন্টের গন্ধ নিয়ে ঘরে আসে, এরপর কোথায় গেছে সেটা জিজ্ঞেস করলে কথা এড়িয়ে যায়। ঘরে কিউট পিউট বউ রেখে বাইরে গিয়ে ছোচার মতো মেয়েদের দিকে তাকিয়ে থাকে। আনান শান্ত হয়ে মনোযোগ দিয়ে সবটা শুনল। 2-2-4 মেলাতে দেরি হল না তার। এইবার বুঝতে পেরেছে কাল রাতে আদুরিনী কেন এত জবাবদিহি করেছে। আনান মুখ চেপে হাসল। অতঃপর গলা খাকিয়ে বলল, কি বলেছ বুঝতে পারিনি। টনক নড়ল তুরের। কি বলতে কি বলে ফেলেছে সেটা বুঝতে পেরে চমকে উঠল। কোনো রকম আমতা আমতা করে বলল, আমি তো কিছুই বলিনি। সত্যি? আপনি যা শুনেছেন তা আমি বলিনি। তুর মুখ ফোলায়। আনান হাসি চেপে রেখে বলল, তুমি কিছুই বলনি। আমিও শুনিনি। তুর ঘন ঘন মাথা নেড়ে বলল, হ্যাঁ আমি সত্যিই ওসব বলিনি। তুর দাঁড়ালো না, বলা মাত্র ওড়না নেওয়া ছাড়াই দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। পেছনে আনান পুরো বিছানায় হেসে লুটোপুটি খাচ্ছে। আজ তুর তার সামনে পড়বে না শিওর। তুরের এই আদুরে কাজগুলো আনানের বড্ড বেশি পছন্দ। ইট পাথরের শহরে তুর বোধ হয় এমন একজন যার সান্নিধ্যে এলে আনানের মনে হয় সে জীবন্ত অবস্থায় আছে। তা না হলে সে ইট পাথরের শহরে যান্ত্রিক মানব হয়ে থেকে যেত, যার মধ্যে অনুভূতি নামক কোনো কিছুই থাকত না। ঘড়ির কাঁটা বরাবর 10টায়। তৈরি হয়ে বেরুল আনান। 1 ঘন্টা হলো তুরের দেখা নেই। ওয়াশরুম থেকে বেরিয়ে ওয়াকিং ক্লজেটে লুকিয়েছিল অনেকক্ষণ। আনানকে ওয়াশরুমে ঢুকতে দেখে বেরিয়ে নিচে চলে গেছে। এরপর আর একবারও দেখা যায়নি তাকে। নিচে নেমে খুঁজে দেখেছে, কোথাও নেই, না কিচেনে না খালার কাছে। তুরকে খুঁজতে দেখে খালা আশ্বস্ত করে বলল, ব্রেকফাস্ট করে বাগানের দিকে গেছে। আনান টেবিলে বসে মোবাইল দেখছে। সোশ্যাল মিডিয়াতে তেমন অ্যাক্টিভ নয় আনান, তবে তার হয়ে তার টিম অ্যাক্টিভ থাকে। আনান বসে বসে সেটাই চেক করছে। সোফিয়া বিনাবাককে আনানের অপোজিট সাইডে চেয়ার টেনে বসল। আনান মোবাইল থেকে চোখ সরিয়ে একবার দেখে নিল সোফিয়াকে। সোফিয়া চোখ মুখে আলাদা চমক দেখা যাচ্ছে। তা দেখে আনান দুর্বোধ্য হেসে চোখ ফিরিয়ে নিয়ে বলল, শাড়ির রংটা আপনার সাথে যায় মিস সোফিয়া। আপনার মনের ভেতরটা যেমন তেমন রংটাই শাড়িতে। তবে কি বলুন তো, বয়সের লেহাজ করে শালীনতা বজায় রেখে চলুন, পরিধানের জিনিসগুলোও সেইভাবে সিলেক্ট করুন। ফ্যাশন মানে নিজেকে সস্তা পণ্যের মতো উন্মুক্ত করে দেওয়া নয়। ফ্যাশন সেন্স ভালো হলে আবৃত পোশাকেও সুন্দর দেখায়। আনানের কথায় ফুঁসে উঠল সোফিয়া। বলল, হোয়াট ডু ইউ মিন? আই মিন টু সে আপনার দিকে তাকাতে আমার লজ্জা লাগছে, চোখ ভেঙে আসছে। আমি ডিনাই করতে পারি, কিন্তু সত্যি বলতে সেই তো আপনি আমার বাবারই বউ।
সৎ ছেলের লেহাজ না করুন, কিন্তু বরের কথা তো ভাববেন। সেই হিসেবে পোশাক আশাক চুজ করুন। তাছাড়া বাড়িতে আরো মেয়ে বউরা আছে। আপনাকে দেখে তো তারা লজ্জায় পড়ছে। একটু বেশি হয়ে যাচ্ছে না আনান? আনান মোবাইল থেকে চোখ সরিয়ে রুটি ছিঁড়ে মুখে পুড়ে নিয়ে বলল, আই ডোন্ট থিঙ্ক সো। বাট সেলিব্রেশন অন্যভাবেও করা যায়। সেলিব্রেশনের কথা শুনে সোফিয়ার চেহারার রং বদলে গেছে। আনান ভ্রু উঁচিয়ে বলল, বাবা যেহেতু বাড়িতে নেই, আই থিঙ্ক ফিগার এক্সপোজ করার মতো কিছু নেই। বাই দ্য ওয়ে, নির্বাচনের বেশি দিন নেই। আমি চাই না আপনার জন্য কোনো সমস্যা হোক। তাই এইসব পোশাক এই বাড়িতে চলবে না। পরার হলে বাড়ি থেকে বেরিয়ে নিজের পরিচয় গট ইট। সোফিয়া হাত মুঠ করে উঠে পড়ল। সোফিয়া যাওয়ার পর আনান নাস্তা শেষ করে। সোফিয়া এমন পোশাক আরও অনেকবার পরেছে। আনান কিছু বলেনি, কিন্তু এখন সময়টা অন্যরকম। তুর মালি কাকার সাথে বসে বসে গল্প করছে। কোনো গাছের কি উপকারিতা আর কি নাম সেটাই জানতে চেষ্টা করছে। মালি কাকাও খুব ধৈর্যের সাথে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। আনান বেরিয়ে যাওয়ার সময় এক পলক তুরকে দেখে বেরিয়ে পড়ল। বিয়ের প্রসঙ্গ নিয়ে যে আর্টিকেল এবং ছবি ছাপা হয়েছে এর মধ্যে কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা ব্যাপারটা আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। প্রশ্ন শুনে আনান ঠোঁট প্রশস্ত করে হাসল। অতঃপর গলা ঝেড়ে বলল, আমার মনে হয় না বিয়ের সাথে এমপি নির্বাচনের কোনো সম্পর্ক আছে। তবে হ্যাঁ, বিয়ের ব্যাপারটা সত্য। আমার পছন্দের, ভালোবাসার মানুষের সাথেই হয়েছে। নির্বাচনের কারণে বড় কোনো অনুষ্ঠান করা হয়নি। পারিবারিকভাবে খুব অল্প পরিসরে বিয়েটা সম্পন্ন হয়। স্যার, তাহলে বিয়ে নিয়ে এত লুকোচুরি কেন? লুকোচুরির কিছু নেই। নির্বাচন সামনে থাকায় এই টপিকটা উঠায়নি। তাছাড়া বিয়েটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। যদিও নির্বাচন শেষে গ্র্যান্ড সেলিব্রেশনের মাধ্যমে জানানোর কথা ছিল, কিন্তু এর আগে জানা হয়ে গেছে, যদিও কিছু অবান্তর কথার মধ্য দিয়ে। তাহলে স্যার, আর্টিকেলের লেখাগুলো আর ছবিতে যিনি ছিলেন তিনি কি আপনার ওয়াইফ? ইটস আপ টু ইউ গাইজ, আপনারা কি মনে করেন সেটাই বড় বিষয়। তাছাড়া খবরের কাগজ, খবর কিংবা সামাজিক মাধ্যমগুলোতে আরও অনেক কিছুই শুনতে পাওয়া যায়। বিশ্বাস করা না করার ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের উপর। ছবির কথা বলতে গেলে ছবিতে ব্যাক সাইডটাই দেখা যাচ্ছে, ইভেন স্পষ্ট না। তবে হ্যাঁ, ওটা আমি আর আমার মিসেসের ছবি। শেষ প্রশ্ন স্যার, ম্যাম নির্বাচনের ব্যাপারে কতটা সাপোর্টিভ? আনান হেসে উঠে বলল, রাজনীতি তার পছন্দ অপছন্দ কোনোটাতে নেই। মোট কথা তার এই নিয়ে কোনো আইডিয়া নেই। সে টোটালি এই জগৎ থেকে বাইরে। নির্বাচন সম্পর্কীয় আরও কিছু প্রশ্নের মাধ্যমে প্রেস কনফারেন্সের সমাপ্তি ঘটে। বাড়ি ফিরতে না ফিরতে তুর দরজা আটকে দাঁড়ায়। আনান অবাক হল না। ভেতরে ভেতরে হাসিতে ফেটে পড়ার জোগাড় হলেও মুখটা ঠিকই সিরিয়াস করে রেখেছে। তুর দরজার সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে চোখ ছোট ছোট করে বলল, রাত কটা বাজে? এত সময় কই ছিলেন? আনান লম্বা শ্বাস টেনে মনে মনে কথা সাজিয়ে নিয়ে বলল, এখন রাত 11:30। আর এত সময় হাসপাতালে ছিলাম। ডাক্তার তার লিসার সাথে। খুব গুরুত্বপূর্ণ সার্জারি ছিল। লিছা নামটা শুনে তুরের কোথাও একটা খারাপ লাগল, যদিও সেই খারাপ লাগাটা এতটা প্রখর ছিল না। সরে দাঁড়ালো তুর। মুখ বাঁকিয়ে মনে মনে বলল, 11:30টায় সার্জারি? কনফার্ম চোর ডাক্তার তার সাথে যোগ হয়েছে চুন্নি ডাক্তার তার। তুরের মনে মনে বলা কথা আনান অবধি শোনা যাচ্ছে।
ভেতরে ভেতরে হা হুতাশ করে উঠল আনান। বউয়ের মনে মনে করা অপমান অবধি শুনতে হচ্ছে তাকে। কি দিন আসলো! চুল বাঁধা নিয়ে আনানের সাথে ঝামেলা হয়েছে তুরের। সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে চুল আঁচড়ানো কাজে লেগে পড়েছে আনান। তুর তখন ঘুমে ঢলে পড়ছে। আনানের কাজে তুর রেগে আনানের চুল টানাটানি করেছে কতক্ষণ। আনান দম ধরে বসেছিল। আনানকে রিয়েক্ট করতে না দেখে মুখ ফোলায় তুর। আনান হাত চালিয়ে চুল ঠিক করতে করতে বলল, এই যে চুল টানলে। দেখো, কতগুলো চুল উঠে গেছে। এইভাবে টানতে থাকলে একদিন আমি টেকো হয়ে যাব। পরে সবাই তোমাকে টেকোর বিবি তুর বলে ডাকতারবে। অবশ্য এতে আমার আপত্তি নেই। কিউট পিউট বউ জুটে গেছে কপালে, এখন টাক হলেও চিন্তা নেই। কিন্তু তোমার কি হবে? সকালে ঘুম থেকে উঠানোটা বড় ব্যাপার ছিল না। আসল সমস্যা লিছা নামটায়। ঘুমানোর সময় আনান বলেছে সকালে হসপিটালে যেতে হবে। ডাক্তার তার লিসার সাথে একটা রোগী দেখবে। ব্যাস, এরপর থেকে তুর ফুলছে। রাত থেকে এই অবধি যতটা রাগ ছিল সব চুলের উপর ঝেড়েছে। আনানের কথা শুনে তুর মুখ ফুলিয়ে রেখে বলল, তাতে আমার কিছুই না। যান, আপনি বরং হসপিটালে যান। আমার চুল বাঁধতে হবে না। তুরের কথার উত্তরে আনান বলল, বুঝবে বুঝবে, সবই তোমার, সেটা পরে বুঝবে। আমি আগেই বুঝে গেছি বউ আমার, তাই চুল বেঁধে দেওয়ার দায়িত্বটাও আমার। ফোঁস করে নিঃশ্বাস ফেলল তুর। আপাতত কিছু বলার নেই। ঘুম আসছে তার। ঘুমটা লিছা নামটার দুঃখেই আসছে। চুল বাঁধা শেষ হতে আনান উঠে ওয়াশরুমে ঢুকে পড়ল। তুর পুনরায় বিছানায় মুখ ঢেকে শুয়ে পড়ে। চোখে ঘুম থাকলেও মন আর মস্তিষ্ক আলাদা সিগন্যাল দিচ্ছে তুরকে। তুর কিছুক্ষণ শুয়ে উঠে পড়ল। এর মধ্যে আনান তাড়াহুড়ো করে শাওয়ার নিয়ে বেরিয়ে পড়ে। তার যেন দাঁড়ানোর সময় নেই। চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। তুর বিছানায় হেলান দিয়ে আনানকে দেখছে আর ভাবছে, জ্যোতি আপু ঠিকই বলেছে। পুরুষ মানুষ ছোঁচা হয়। সত্যি বুঝি জামাইটা হাতের মুঠোর বাইরে চলে গেছে? আনান চুল সেট করে পারফিউমের বোতল হাতে নেয়। এর মধ্যে তুর তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, এত সেজে গুজে প্যাকেট হয়ে কোথায় যাচ্ছেন? মনে তো হচ্ছে না হাসপাতালে রোগী দেখার জন্য যাচ্ছেন। মনে হচ্ছে মেয়ে পটানোর কাজে যাচ্ছেন। আনান খুব কষ্টে হাসি চেপে রাখল। তুরের মুখটা দেখার মতো। আনান বিনাবাক্যে মোবাইল হাতে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে পড়ল। তুর আনানের যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে। এতটা বদল মেনে নেওয়ার মতো না। সত্যি সত্যি হাতের বাইরে চলে গেছে। এইদিকে আনান রুমের বাইরে গিয়ে হেসে কুটিকুটি হচ্ছে। জেতিকে কিচেন থেকে টেনে বের করে রুমে নিয়ে এলো তুর। দুইজনের গোল টেবিল বৈঠক চলছে। কাল থেকে আজ অবধি যা যা ঘটেছে সব বলা শেষ করে চুপচাপ বসে আছে তুর। জ্যোতি তার হাই কোয়ালিটির ব্রেন কাজে লাগিয়ে 2 এ 4 না করে 22 বানিয়ে ফেলেছে। চেয়ারে হেলান দিয়ে চিন্তিত ভঙ্গিতে বসে বিজ্ঞ ব্যক্তির মতো করে বলল, সব শোনার পর আমার খুব খারাপ লাগছে তুর আপা। স্যারকে কখনো এতটা ছোঁচা ভাবিনি। তোমার মতো সুন্দরী বউ রেখে শেষমেশ লিছা? তুর মাথা নেড়ে বলল, হুম লিছা। সেও নাকি ডাক্তার তার? কিসের ডাক্তার তার? সাপ বলো সাপ। এমন মেয়ে মানুষ সাপ আর ডাক্তার নি হয়। তুমি তোমার জামাইকে বশ করো। হাতের মুঠোয় নাও। শোনো আপা, বিবাহিত মেয়েদের শেষ ঠিকানা জামাই আর তার ঘর সংসার হয়। জামাই ছাড়া জীবনে আর কিছু নেই। তুর ভারাক্রান্ত মন নিয়ে বলল,
কিন্তু এইটা তো শ্বশুর বাবার ঘর, জামাইয়ের ঘর তো নেই। যতি নিজের মাথা নিজে চাপড়াতে চাপড়াতে বলল, আরে একই কথা। তোমার শ্বশুর মরলে এইটা আনান সারের, তার মানে এইটা তোমার জামাইয়ের ঘর। তুর মাথা নেড়ে বলল, বুঝতে পেরেছি। জামাইকে বশ করো, হাতের মুঠোয় নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুর চিন্তিত গলায় বলল, বশ করতে তান্ত্রিক লাগে না? তুরের কথা শুনে যতি পারছে না কেঁদে ভাসাতে। যতির ধৈর্য অবশিষ্ট নেই, তাই লম্বা হাই তুলে বলল, চিন্তা করো না। ওঝা বলো তান্ত্রিক বলো, সবার কাজ এতদিনে আমার শেখা হয়ে গেছে। তুমি নাস্তা করতে চলো। যতির দেরি করল না, তাড়াতাড়ি রুম ছেড়ে বেরিয়ে গেল। তুর গভীর চিন্তায় পড়ে গেছে। এর মধ্যে তুরের মোবাইল বেজে উঠল। কল রিসিভ করে দেখে আম্মার কল। নতুন নাম্বার দেখে প্রথমে না চিনলেও গলার আওয়াজে মাকে চিনতে দেরি হল না। মায়ের গলার আওয়াজ শুনে অভিমানে মুখ ভার করল তুর। মেয়ের কণ্ঠে অভিমান স্পষ্ট। মাদার ক্রিস্টোফার মমতা জড়ানো গলায় বলল, আমার মা রাগ করেছে? তুর, উহু। তাহলে নিশ্চয়ই অভিমান? উহু। মাদার ক্রিস্টোফার ভেজা গলায় বলল, আই মিস ইউ তুর। বাঁধ ভাঙল তুরের, ফুপিয়ে কেঁদে উঠল। মাদার ক্রিস্টোফার নিজেও কাঁদছেন। মা মেয়ের বিচ্ছেদ এতটা লম্বা হবে কখনো ভাবেননি তিনি। মেয়েটাকে ছাড়া কিভাবে আছেন সেটা শুধু তিনিই জানেন। চোখ মুছে নিজেকে সামলে নিয়ে বলল, কাঁদতে হয় না মা, তুই কাঁদলে আম্মার কষ্ট হয়। তুর হেঁচকি ওঠা গলায় বলল, আমাকে নিয়ে যাও আম্মা, আমার তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। মাদার ক্রিস্টোফার ফট করে কল কেটে দিল ন। মেয়ের এমন কথা তার হৃদয় ক্ষতের সৃষ্টি করছে। তিনি কল কেটে চিৎকার করে কেঁদে উঠল। নান জেনেভা দৌড়ে এলো। মাদার ক্রিস্টোফার কাঁদছে। তার এই কান্না আহাজারিতে জেনেভার চোখ ভিজে উঠল। জেনেভা মাদার ক্রিস্টোফারকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগল। তুর টেডিবিয়ারটা নিয়ে মিনি টেরেসে ডিভানের উপর বসে আছে। কান্নার ফলে চোখ মুখ লাল হয়ে ফুলে উঠেছে তার। মোবাইলের টুং টুং শব্দ শুনে চোখ মুছে মোবাইল হাতে নেয়। আনানের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। তুর মেসেজ ওপেন করে দেখে ছোট একটা বাচ্চার ছবি। তুর দুচোখ ভালো করে মুছে খুঁটিয়ে খুঁটিয়ে ছবিখানা দেখল। এর মধ্যে আরও একটা মেসেজ, যেখানে লেখা, প্রিটি বেবিটাকে কোলে নিবে। তুর মেসেজের রিপ্লাই করল না, বরং মেসেজটা দেখে স্টেলার নাম্বারে কল করল। প্রথমবার কল কেটে দেয় স্টেলা। কল কাটার পর আননোন নাম্বার থেকে কল আসে। তুর রিসিভ করে কানে চেপে ধরে। অপর পাশ থেকে স্টেলা হড়বড়িয়ে বলল, এইটা আমার নাম্বার, আগেরটা চোর নিয়ে গেছে, ওইটাতে কল দিবি না, বুঝেছিস? তুরের উত্তরের অপেক্ষা না করে কল কেটে দিল স্টেলা। তুর দাঁতে দাঁত চেপে মোবাইলের দিকে তাকিয়ে আছে। তখনই হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে। তুর রিসিভ করে দেখে স্টেলা আর ক্যাথি। তুর রেগে হিসহিসিয়ে বলে, স্টিলের বাচ্চা, কথা না শুনে কল কাটলি কেন? আরে ইয়ার মোবাইলের টাকা শেষ হয়ে যাচ্ছে তাই। আচ্ছা শুন যা বলছিলাম, আগের নাম্বারটায় কল দিবি না, ওটা ব্লক করে দিবি। কাল চোর নিয়ে গেছে ওই সিম আর মোবাইল। ক্যাথি চুপ করে দুজনের কথা শুনছে। ক্যাথি এইটা বুঝতে পারছে না, মোবাইল চুরি হলে তার সাথে সিমও তো চুরি হবেই, এতে সিম আর মোবাইল বলার কি আছে? তুর ভ্রু জোড়া গুটিয়ে বলল, ইন্নালিল্লাহ। এই জন্যই কল কেটে গেছে? হ্যাঁ, এই জন্য কল কেটে গেছে। তাই তো তাড়াতাড়ি করে এইটা থেকে কল দিয়েছি।
তুর মাথা নেড়ে বলল, বুঝতে পেরেছি। আজ থেকে এইটাতে দিব। ক্যাথি হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না। একটা ঠিক করে মিথ্যা বলতে পারে না, অন্যটা সেই মিথ্যা ধরতে পারে না। জিসেস কোনো কুক্ষণে এদের বানিয়েছে তিনিই জানেন। ক্যাথি মুচকি হেসে বলল, কি অবস্থা তোর? তোর মুখ বাঁকিয়ে সকল অবস্থার কথা পুনরাবৃত্তি করল। এইবার বল এখন আমি কিভাবে বশ করব? ক্যাথি পুরোটা শুনে বলল, গাধার মতো কথা বলবি না। কিসের বশ? স্টেলা কথা কেটে বললে, গাধি হবে। তোর মেয়ে। ক্যাথি পারলে এক্ষুনি মোবাইলের ভেতরে ঢুকে স্টেলাকে মেরে দেয়। ক্যাথির কথা শুনে তুর বলে, আরে তুই জানিস না বিবাহিত মেয়েদের শেষ ঠিকানা জামাই আর তার ঘর সংসার হয়। জামাই ছাড়া জীবনে আর কিছু নেই, তাই বশ করতেই হবে। শুন তুর, তুই ক্যাথির কথা শুনবি না। আমি বলছি আমি বশ করাই তোকে সাহায্য করব। তার আগে ওই নাগিনের ঠিকানা খুঁজে চুল ছিঁড়ে ফেলতে হবে। কত বড় সাহস আমার দুলাভাইয়ের দিকে নজর দেয়। তুর পুরো উদম নিয়ে বলে, ঠিক বলেছিস। ওই ডাক্তার নিয়ে আমাদের দুলাভাইয়ের দিকে নজর দিয়েছে। ওর চুল ছিঁড়ে টাক করে দেওয়া উচিত। তুরের কথা শুনে ক্যাথি চোখ বন্ধ করে ফেলল। কাকে কি বুঝাবে? জামাইকে দুলাভাই বলছে, আবার আসছে জামাই বশ করতে। স্টেলা আফসোসের সুরে বলল, আরে পাগলি তোর জামাই, আমার আর ক্যাথির দুলাভাই। ও সরি, ভুলে বের হয়ে গেছে। ক্যাথি দুইটাকে থামিয়ে বলল, তোর হয়তো দুলাভাই তোকে জেলাস ফিল করাতে চাইছে। এত সিরিয়াস হওয়ার কিছু নেই। তোর মাথা নেড়ে বলল, মোটেও না। কিসের জেলাস? ক্যাথি চিন্তা ভাবনা করে বলল, ঠিক আছে আমি আর স্টেলা কাল আসব। আপাতত কিছুই করবি না। আর এইসব বশ, হাতের মুঠো এইগুলো আর বলবি না। তোর মাথা নেড়ে কল কেটে দিল। আপাতত বসে বসে বাচ্চার ছবিটা বারবার দেখছে আর ভাবছে, বাই এনি চান্স এই কিউট পিউট ছোট প্যাকেটটা প্যাকেট করা নানরুটির নয় তো? আনান বাড়ি আসা মাত্র তুরের হাতে দুটো শপিং ব্যাগ ধরিয়ে দিল। তুর প্রশ্ন করবে তার আগে তুরকে তৈরি হতে বলল। অজ্ঞতা তুর ওয়াশরুমে ঢুকে পড়ে। শপিং ব্যাগ দুটোতে কালো রঙের হুডি, মাস্ক আর হিজাব ছিল। তুর এইসব দেখে কিছুক্ষণ থম ধরে থাকলেও আনানের তাড়া দেওয়াতে চেঞ্জ করে বের হয়। আনান বিনা বাক্য ব্যয় নিজেও চেঞ্জ করে নেয়। এর মধ্যে তুর হাজার খানেক প্রশ্ন করে ফেলেছে, আর করবেই বা না কেন? লিসার সাথে ছোট কিউট পিউট বেবির ভূতটাও মাথায় চড়েছিল। আনান খুব গম্ভীর মুখে তুরের প্রশ্ন এড়াল। এতে তুরের রাগ বাড়ল বই কমল না। তুর ফোঁস ফোঁস করতে করতে মাস্ক পরে হিজাব বেঁধে নিল। আনান তৈরি হয়ে তুরের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে মুখ টিপে হেসে বিড়বিড়িয়ে বলল, তুরজানকে একদম ছোটা মাফিয়া লাগছে। তুর পারছে না আনানকে মেরে চুল ছিঁড়ে ফেলতে। বলা নেই কওয়া নেই ডাক্তার সাজিয়ে নিয়ে যাচ্ছে। বাই এনি চান্স এই চোর আমাকে তার দলে নাম লেখাতে নিচ্ছে না তো? তুর সতর্ক চোখে আনানের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আপনি আমাকে চোর বানাতে নিচ্ছেন না তো? দেখুন আমার কিন্তু ওই গুণ নেই। আমি ভালো মেয়ে। আনান তুরের কাঁধ জড়িয়ে ধরে বিছানায় বসিয়ে জুতো পরিয়ে দিতে দিতে বলল, চোর নয়, তোমাকে মাফিয়া সর্দারনি বানাবো। ছোট কিউট পিউট মাফিয়া কুইন। তুর পাত্তা না দিয়ে বলল, চোর থেকে বড় জোর ডাক্তার অবধি প্রমোশন হবে। এর থেকে বেশি কিছু আপনাকে দিয়ে হবে না। আনান কয়েক সেকেন্ড দুঃখী নজরে তুরের মুখের দিকে তাকিয়ে আফসোস করতে করতে উঠে পড়ল। বউটা তাকে কখনো যোগ্য মনে করেনি। আনানরে তোর কপালে বউয়ের অপমান ছাড়া কিছু নেই।
তুরকে নিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে সোজা রাস্তায় উঠে গেল। এর মধ্যে শাহেদ গাড়ি নিয়ে আসে। আনান শাহেদ থেকে গাড়ির চাবি নিয়ে নেয়। শাহেদ চলে যাওয়ার পর তুর আর আনান গাড়িতে উঠে পড়ে। রাত 11:10। তুর কৌতূহলী নজরে চারপাশ দেখছে। আনান গাড়ি চালাতে চালাতে আর চোখে তুরকে দেখেছে। তুরের চোখ জোড়া জলজল করছে। তুর মাস্ক খুলে জানালার কাছে দুহাত ঠেকিয়ে বাইরের দৃশ্য দেখছে। ঘুটঘুটে অন্ধকারে মাঝে মাঝে আলোর দেখা, তার সাথে একফালি চাঁদ পাল্লা দিয়ে তাদের সাথে ছুটে চলেছে। তুরের কৌতূহল দেখে হাসল আনান। তুর বেশ খুশি হয়ে বলল, আমরা ঘুরতে যাচ্ছি তাই না? জানেন, আমার খুব ইচ্ছা করে এইভাবে ঘুরতে। যদিও এখন রাত, তবুও সমস্যা নেই। কতগুলো বছর হয়েছে এইভাবে বের হইনি। আচ্ছা, এখন কি ফুচকা পাওয়া যাবে? না না, ভেলপুরি। তুরের চোখ মুখে আলাদা এক খুশির চমক দেখা মিলছে। তুর আরও বেশি কৌতূহল নিয়ে বলে, ম্যাথিউ ভাইয়া কি বলেছে জানেন? রোড সাইডে টং দোকানের চা নাকি খুব মজা হয়। আরও বলেছে শীতের সময় ভাপা পিঠা আর চিতই পিঠা, চিতই পিঠার সাথে ভর্তা। এখন পাওয়া যাবে? অবশ্য এখন তো শীতকাল নয়। আচ্ছা, এইসব বাদ, চলুন আমি আর আপনি মিলে ল্যাম্পোটের আলোয় হাঁটব। বিশ্বাস করুন, এভাবে গেলে কেউ চিনবে না। চলুন না প্লিজ। তুর উৎসুক হয়ে তাকিয়ে আছে আনানের দিকে। তুরের সব ইচ্ছেরা যেন আজ উপচে পড়ছে। নিঃশ্বাস নেওয়ার সময় অবধি পাচ্ছে না। আনান বড় করে নিঃশ্বাস ফেলে গাড়ি স্লো করল। রাস্তায় পাশে গাড়ি থামতে না থামতে তুর শব্দ করে হেসে উঠে বলল, ইয়ে যাব তাহলে। আনান কয়েক সেকেন্ড চুপ করে থেকে তুরের মাথাটা বুকে চেপে ধরল। হঠাৎ এমন করাই চুপসে গেছে তুর। আনান আলতো করে তুরের মাথায় হাত বুলিয়ে বলল, তোমার সব ইচ্ছে পূরণ হবে তুর। তবে এখন নয়। এখন তোমাকে কেউ দেখে নিলে সমস্যা। তা না হলে রাতের আধারে তোমাকে নিয়ে বের হওয়ার প্রয়োজন ছিল না। আর মাত্র কয়েকটা দিন। এরপর তোমাকে আমি সব জায়গায় নিয়ে যাব। ট্রাস্টমি, তুমি যেখানে যেতে চাও সেখানে নিয়ে যাব। যা খেতে চাও সব খাওয়াবো। তোমার নিয়ে রাতের ল্যাম্পপোস্টের আলোয় হাঁটব। কিন্তু এখন না যান। তুমি তো জানো এখন কতটা রিস্ক। জানো না বলো? আনানের আদুরে গলায় বলা কথাগুলো শুনে নরম হয়ে এলো তুর। দুহাতে আনানের হুডি খামচে ধরে মাথা নেড়ে বলল, হুম। আনান মুচকি হেসে তুরের দুগালে হাত বুলিয়ে বলল, ওকে মেরি যান, তাহলে এখন শুধু নাইট ভিউটা এনজয় করো। তুর মাথা নেড়ে বলল, ঠিক আছে। কিন্তু কোথায় যাচ্ছি এখন? আনান হাত ঘড়ি দেখে বলল, আর 15 মিনিট পর বুঝতে পারবে। তুর ভ্রুজোড়া গুটিয়ে জানালার বাইরে চোখ রাখল। আনান গাড়ি স্টার্ট দিয়ে জানালার কাচ নামিয়ে দেয়। তুর প্রশস্ত হেসে বলে উঠল, এইটা বেস্ট ছিল। ধন্যবাদ এমপি সাহেব। তুরের এমপি সাহেব বলায় আনান কিছুটা অবাক হল, তার সাথে পুলকিত হল বইকি। এই প্রথম তুর এত সুন্দর করে ডেকেছে তাকে। মাথা চুলকে হাসল আনান। ভালোবাসা সুন্দর, আসলেই ভালোবাসা সুন্দর। হাসপাতালের রিসেপশনে বসে আছে জুনায়েদ। আনান আর তুরকে দেখে উঠে পড়ল। আনান গাড়ির চাবি জুনায়েদের হাতে দিয়ে জিজ্ঞেস করল, অল সেট? আকিল কোথায়? ইয়েস স্যার, অল সেট। আকিল কেবিনের বাইরে। আপনি যান, আমি এই দিকটা দেখছি। আনান তুরকে নিয়ে সোজা চলে গেল। ইতিমধ্যে তুরের হাত পা ঠান্ডাক্তার হয়ে গেছে। আনান লিফটে উঠে তুরের মুখের দিকে তাকিয়ে আটকে উঠল। তুরের চোখ মুখ লাল হয়ে উঠেছে।
আনান ব্যস্ত হয়ে দুহাত চেপে ধরল। হাত দুখানা এতটাই ঠান্ডাক্তার হয়ে আছে মনে হচ্ছে সবে ফ্রিজ থেকে বের করেছে। আনান ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? তোমার হাত এত ঠান্ডাক্তার কেন? তোর মাথা নেড়ে তুতলিয়ে বলল, কিছু না। হঠাৎ আনানের মনে পড়ল তুরের সাথে ঘটে যাওয়া ঘটনার কথা, যা হাসপাতালে হয়েছিল। সেই হিসেবে তুরের প্যানিক করাটা স্বাভাবিক। 3 তলায় গিয়ে লিফট থামে। আনান তুরকে বের করে নিজের কেবিনে নিয়ে যায়। তুর শক্ত হয়ে আছে। আনান দুহাত দিয়ে তুরকে জড়িয়ে ধরল। তুর ক্রমান্বয়ে কেঁপে চলেছে। আনান তুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কিছু হবে না, আমি আছি না। এইটা আমার হসপিটাল। কারো সাহস হবে না আমার তুরজানের ক্ষতি করার। রিল্যাক্স, তোমার বর আছে, কিসের এত ভয় বলো? আরেকটা কথা, এখানে খুব ভালো ভালো ডাক্তার তার থাকে, কেউ খারাপ নয়। শান্ত হও প্লিজ। এমন করলে বেবি তোমার কোলে যাবে না। তুর মাথা তুলে তাকায়। তুরের দুচোখ ছলছল করছে। আনান তুরের দুচোখের পাতায় চুমু দিয়ে বলে, ভয় পেলে চলবে না। হবু এমপির বউ ভীতু, এই কথা লোকে শুনলে ভোট দেওয়া তো দূরের কথা, সবাই আমাকে দেখলে ছি ছি করবে। মাই ডিয়ার ব্রেভ গার্ল, কেউ কিছু বললে চুল ছিঁড়ে দিবে। চুল ছেঁড়ার বেলায় আমার বউজান গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম ওঠার যোগ্যতা রাখে। এতক্ষণে তুর কিছুটা স্বাভাবিক। আনানের কথা শুনে তুর মন খারাপ করে বলল, আর লোকটা যদি টাকলা হয়? তুরের কথা শুনে আনান বেদনাদায়ক হাসি দিয়ে বলল, আমি আমার সয় সম্পত্তি বিক্রি করে তার হেয়ার ট্রান্সপ্লান্ট করাব। এরপর তোমাকে বলবে সেগুলো ছিঁড়ে ফেলতে। ওকে? তুর মাথা নেড়ে বলল, হুম ওকে। তুরের মুখে ওকে শুনে আনান মুখ টিপে হাসল। বউটা এত কিউট কেন? একদম বাচ্চা। ইচ্ছে করে বুকের ভেতরে লুকিয়ে ফেলি। যখন ইচ্ছে হবে বের করে দেখব, কেউ এলে আবার লুকিয়ে ফেলব। না, এত আদুরে বউ বাইরে থাকা রিস্ক হয়ে যাবে। আকিল এতক্ষণ ধরে আনানের পথ চেয়ে আছে। আনান কেবিন থেকে বেরিয়ে পড়ল। আকিল তাদের আসতে দেখে সরে দাঁড়ায়। দোলনায় হাত পা নেড়ে কাঁদছে ছোট একটা বাচ্চা। আকিল চেষ্টা করছে কিন্তু সে থামবার নয়। পুরো দিন ঘুমালেও রাতটা তার জাগতেই হবে। আকিলের ওয়াইফ মেহেরিন হাত পা গুটিয়ে আকিলকে দেখছে। বাপ হয়ে মেয়ে সামলাতে পারছে না, ব্যাপারটায় রাগছে মেহেরিন। আনান সহ তুর কেবিনে ঢুকল। মেহেরিন আগ থেকে জানত তারা আসবে। এতক্ষণ সেই অপেক্ষায় ছিল সে। কিন্তু মাঝখানে আকিলের কাণ্ড দেখে রাগ উঠে গেছে তার। আনানকে দেখে আকিল দোলনা ছেড়ে সরে দাঁড়ায়। আনান তুরকে মেহেরিনের সাথে পরিচয় করিয়ে দেয়। তুর কুশলাদি বিনিময় করে উৎসুক হয়ে বেবিটার দিকে তাকিয়ে আছে। এতক্ষণে তুরের ভুল ধারণা ভাঙল। তুর মনে মনে নিজেকে অনেকগুলো গালি দিয়ে থামল। আনান মেহেরিনকে উদ্দেশ্য করে বলল, মেহেরিন, তোমার মেয়েকে কোলে নেওয়া যাবে? মেহেরিন হেসে উঠে বলল, অবশ্যই ভাইয়া, এইটা জিজ্ঞেস করার কি আছে? তুর, তুমি কোলে নিবে? তুরের আগ্রহ অনেক, কিন্তু কখনো বাচ্চা কোলে নেয়নি, তাই কিছুটা চুপসে গিয়ে বলল, না, নিব না। মেহেরিন কিছুটা অবাক হল। আনান তুরের মাথায় হাত বুলিয়ে বলল, নিতে চাও? তুর মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু আমি কখনো কোলে নেইনি। যদি পড়ে যায়? তুরের কথায় মেহেরিন আর আকিল হাসল। মেহরিন মুচকি হেসে বলল, ভাইয়া, আপনার মিসেসর কথা খুব মিষ্টি, একদম আদুরে আদুরে। আকিল মেহেরিনের সাথে সহমত পোষণ করে। এই দিকে বেবি গার্ল থেকে থেকে কাঁদছে।
আনান আলতো হাতে বাচ্চাটাকে উঠিয়ে তুরের কোলে তুলে দিতে নেয়, কিন্তু কিভাবে নিবে সেটাই বুঝতে পারছে না। মেহেরিন ধীর পায়ে উঠে তুরের হাত ঠিক করে দেয়। আনান তুরের কোলে বাবুকে তুলে দেয়। তুর কোলে নিতে পেরে খুব খুশি। বেশ কয়েকবার চুমু দিয়ে ফেলেছে। আনান তুর আর বাবুর মুখে দিকে চেয়ে আছে। এমন একটা সময় আমাদের হলে খুব বেশি মন্দ হবে না। আনানের অবচেতন মন সেই কথাই বারবার বলছে। তুর বেশ কৌতূহল নিয়ে বলল, আপু বাবুর নাম কি? মেহেরিন মৃদু হেসে বলল, এখনো ঠিক করা হয়নি, তবে ওর বাবা প্রিন্সেস ডাক্তার। তোমার কি কোনো পছন্দের নাম আছে? থাকলে বলো। আমার কোনো পছন্দের নাম নেই, তবে তোমার বাবুটা একদম চাঁদের মতো সুন্দর। ওকে চাঁদ ডাক্তার তে পারো। মাশাআল্লাহ, শি লুক লাইক ফুল মুন। মেহেরিন তুরের মাথায় হাত বুলিয়ে বলল, ওকে, এইটাই ফাইনাল। ওর ডাক্তার নাম চাঁদ রাখা হবে। আনান ভাবুক হয়ে বলল, চাঁদ? কেমন একটা মনে হচ্ছে না? তুর আনানের মুখের দিকে তাকিয়ে বলল, যেমনই হোক আপনার তাবিজ কবজ নানরুটি থেকে ভালো। চাঁদ কত সুন্দর নাম। আমার মেয়ে হলে আমিও চাঁদ রাখব। আপনি আপনারগুলোর নাম অম্বস্তা রাখবেন, সমস্যা কি? আসছে নাম নিয়ে কথা বলতে। মেহরিন হাসতে পারছে না। হাসলেই সেলাই টান খাবে। এইদিকে না হেসে ও পারছে না। আকিল তুরের কথা শেষ হতে না হতেই কেবিনের বাইরে চলে গেছে। বেচারা বাইরে হাসিতে ফেটে পড়ছে। এইদিকে আনান হা করে তাকিয়ে আছে। শেষ অবধি নিজের বউয়ের মুখ থেকে বাচ্চা ভাগাভাগি কথা শুনতে হচ্ছে। আমার তোমার কি হলে তো আমাদেরই হবে। তুর কথার বোম ফেলে বেবির হাত পা নেড়ে খেলছে। এইদিকে মেহেরিন আস্তে করে বলল, দেখুন ভাইয়া, আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি, যা আপনি ভালো করে জানেন। আজও একটা কথা বলি, এর চেয়ে বেটার বলেন, বেস্ট বলেন, আর একটাও হয় না। আপনাকে বুঝার মতো মেয়ে মানুষের অভাব হবে না ভাইয়া। ভুল শুধরে দেওয়া মতো মেয়ে মানুষেরও অভাব হবে না। এবং কি গুছিয়ে দেওয়ার মতো মেয়ে মানুষের অভাব হবে না। তবে এমন একজন খুঁজলেও পাবেন না। এমন একজন পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি যতটুকু শুনেছি এবং এখন যা দেখছি, এতে এতটুকু শিওর দিয়ে বলতে পারি, আপনার কাছে এখন মনে হবে জীবনের আসল সৌন্দর্য কি। জীবন কেমন হয়, নিজের একজন ব্যক্তিগত মানুষ থাকলে কেমন লাগে। মোস্ট ইম্পর্ট্যান্ট, এইবার থেকে আপনার বাঁচার ইচ্ছে হবে, রিস্ক নিতে ভয় লাগবে। কারণ এই রমণী ভালোবাসায় মোড়ানো। আনান মাথা নেড়ে বলল, ইউ আর রাইট। একটু বেশি বাচ্চামো করে, একটু বেশিই অগোছালো, একটু বেশিই কথা, একটু বেশিই অবাধ্য, একটু বেশিই অবুঝ, একটু বেশিই আমার বিপরীত। কি করব বলো? তবুও ভালোবাসি এই বিপরীত স্বভাবের মেয়েটাকে। আমার জগৎ সংসার এখন, তাকে ঘিরে রিস্ক নিতে ভয় তো লাগবেই। আনানের কথায় হাসল মেহেরিন। সেই কলেজ জীবন থেকে চেনে আনানকে। ক্লাসে সিনিয়র ছিল। বেশ রাগী আর গম্ভীর। কথা বলা তো দূরের কথা, হাসতে অবধি দেখেনি কখনো। ইভেন এত বছর অবধিও দেখেনি। যা দেখেছে তাও কৃত্রিম হাসি। কিন্তু এখন তার মুখ থেকে হাসি যেন সরছেই না। মেহেরিন মুচকি হেসে তুরের মাথায় হাত বুলিয়ে বলল, পছন্দ হয়েছে? নিয়ে যাবে? তুর বাবুর দিকে চেয়ে থাকে বলল, হুম, ইচ্ছে করছে। কিন্তু বাবু মাকে ছাড়া ভালো থাকবে না। আমি নিয়ে গেলে ও তোমাকে মিস করবে। আমি বড় হয়েও আমার মাকে ছাড়া থাকতে কষ্ট হয়। আর ও তো এটুকুন।
বলতেও পারবেন না কষ্ট হচ্ছে। বরং তুমি রেখে দাও, বড় হলে মাঝে মাঝে আমাকে দিও। মেহরিন তুরের কথা শুনে আনানের দিকে তাকায়। আনান ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আম্মার জন্য খারাপ লাগছে তোর? মাথা নাড়ায় তুর। মেহরিন আলতো হাতে বাবুকে কোলে নিয়ে বলল, ঠিক আছে, একটু বড় হলে আমি তোমার কাছে দিয়ে আসব। এরপর আনান তুরকে নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি স্টার্ট দিয়ে বলল, বেশি খারাপ লাগছে তোর? যাবে আম্মার কাছে? তুর মাথা নেড়ে বলল, এখন না, কিছুদিন পর যখন আপনি আমাকে নিয়ে বের হবেন তখন। আনান আলতো করে হাসল। যাক, তুর বুঝতে পেরেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আনানের ফোন বেজে উঠল। আনান তুরকে বালিশে শুয়ে তাড়াতাড়ি উঠে পড়ে। শাহেদ কল করেছে। আনান কল রিসিভ করার সঙ্গে সঙ্গে শাহেদ বলে উঠল, স্যার, ফাদার জ্যারেড আর নেই। কিছুক্ষণ আগে অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নাকি সুইসাইড করেছে। শাহেদের বলা কথায় আনান বলে অবাক হল। ফাদার জ্যারেডোর সাথে কাল সকালে কথা হয়েছে। এর মধ্যে এমন কি ঘটল যার জন্য সুইসাইড করতে হল? কপালে আঙ্গুল ঘষতে ঘষতে অঙ্ক মেলানোর চেষ্টা করছে আনান। এর মধ্যে সাদাব কল দেয়। আনান কল রিসিভ করার পর সাদাবের কথা শুনে থম ধরে গেছে। সাদাবের মতে ফাদার জ্যারেড সুইসাইড করেনি, বরং ধারণা করা যাচ্ছে তাকে খুন করা হয়েছে। আনান বড় করে নিঃশ্বাস ফেলে বলল, সাদাব, মেক শিওর ইনভেস্টিগেশনের দায়িত্বটা যেন তোমার টিমকে দেওয়া হয়। সাদাব ওকে স্যার বলে কল কেটে দেয়। আনানের সন্দেহের তালিকায় শীর্ষে এনামুল হক। আনান যখন এনামুল হকের কথা ভাবছে তখনই নুসাইবও কল দিয়ে বসে। আনান মোবাইলের দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল। এই সময় নুসাইবের কল। খটকা লাগছে। হ্যালো। নুসাইবও বড় করে নিঃশ্বাস ফেলে বলল, আপনি ফাদার জ্যারেডের কথা শুনেছেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে শুনলাম। নুসাইবও তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আপনার কি সত্যি মনে হচ্ছে সুইসাইড? আনান সতর্কতার সাথে উত্তর দিল, আমার কিছুই মনে হচ্ছে না। ঘুম থেকে ওঠার পর পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছি। বুঝতে পারছি না আসলে কি হচ্ছে। না বুঝার কিছু নেই। ফাদার জ্যারেডকে খুন করা হয়েছে, এইটা আমি 100% শিওর। তুমি কিভাবে এতটা শিওর হলে? এইটা আমার জন্য খুব একটা কঠিন ব্যাপার না। যেখানে আমার বাবা জড়িত সেখানে আমি শিওর হতেই পারি। যদিও খুনটা আমার বাবার প্ল্যান ছিল না। মানে, কি বলতে চাইছ? খুন বাবার প্ল্যান ছিল না। প্রথমে আমিও ভেবেছিলাম এইটা ওনার কাজ ছিল। খবরটা শোনার পর থেকে বাবাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। কিন্তু কিছু সময় পর বাবার কাছে একটা মেইল আসে। এরপর থেকে উনি কিছুটা শান্ত। আমার মনে হয় কাজটা চতুর্থ ব্যক্তির। আনান কিছু একটা ভেবে বলল, নুসাইবো মেইলটা কে দিয়েছে কিছু জানো? সেটা দেখার আগে বাবা ল্যাপটপ নিয়ে রুমে চলে গেছে। আমার মনে হয় ওনাকে নজরে রাখলে ব্যাপারটার খোলসা করা যাবে। ঠিক আছে নুসাইবো, তুমি এনামুল হক সাহেবের দিকে নজর রাখো। বাকিটা আমি দেখছি। ঠিক আছে, আমি সময় সময় ইনফর্ম করব। নুসাইবের কথা শুনে গভীর ভাবনায় পড়ে গেল আনান। সবকিছু যেন খুব বেশি তাড়াহুড়ো করে হচ্ছে। না, এইবার সবটা না সামলালেই নয়। আড়মোড়া ভেঙে উঠল তোর। পাশে আনানকে দেখতে না পেয়ে ভ্রু জোড়া গুটিয়ে নেয়। আনান সবে মিনি টেরেস থেকে রুমে প্রবেশ করে। তুরকে উঠতে দেখে মিষ্টি হেসে বলল, কি ব্যাপার, এত তাড়াতাড়ি উঠলে যে?
বেশ তো স্লিপিং বিউটির মতো ঘুমোচ্ছিলে। তুর চোখ কচলাতে কচলাতে বলল, আম্মার কথা মনে পড়ছে। তুরের কথা শুনে আনান চুপ করে গেল। তুর বালিশের নিচে হাতরে মোবাইল বের করতেই আনান ছো মেরে তুরের হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। এতে তুর বেশ অবাক হল। আনান তুরের মোবাইল সুইচ অফ করে দিয়ে বলল, আজ আম্মাকে কল দেওয়া যাবে না। কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? ওই ডাক্তার তারগুলো আম্মার মোবাইল হ্যাক করে নিয়েছে। এখন তুমি যদি কল দাও ওরা জেনে যাবে তুমি কোথায় আছো। আনানের কথায় তুর মুখে হাত দিয়ে বলল, কি বলছেন? তাহলে তো একদম কল দেওয়া যাবে না। ওকে ওকে, আমি কল দিব না। শুধু আম্মা নয়, বরং তোমার সাথে যাদের যাদের কন্ট্রাক্ট হয় তাদের সবার। তুর বিরক্ত হয়ে বলল, বদের গোষ্ঠীগুলোর খেয়ে দেয়ে কাজ নেই নাকি? চোরের বাচ্চা, এদের মরার ভয় নেই। মরার পর এদের কড়াই করে ভাজবে এরা তা জানে না? এত খারাপ কেন এরা? বউকে হাইপার হতে দেখে মুচকি হাসল আনান। আনান জানে এমন একটা খবর তুরের কাছে লুকানো মোটেও উচিত নয়, কিন্তু বাধ্য হয়ে এমন করতে হচ্ছে। না জানি তুর শুনলে কেমন রিয়েক্ট করবে। 7-5 ভাবতে ভাবতে তুরকে ওয়াশরুমে পাঠিয়ে ল্যাপটপ নিয়ে বসল। অন্যদিকে হ্যাভেন এরিয়া পুরোটাকে সিলস করে দেওয়া হয়েছে। না কেউ ভেতরে ঢুকতে পারবে না বেরুতে পারবে, যার দরুন স্কুল কলেজ এবং চার্চ সবটাই বন্ধ। ম্যাথিউ চার্চের সামনে হাত পা ছড়িয়ে বসে আছে। ম্যাথিওর মা এলা জ্যারেড ছেলের মাথাটা বুকে চেপে ধরে কাঁদছে। স্টেলা ক্যাথি তাদের পাশে দাঁড়িয়ে আছে। এমন একটা সময় যেখানে একে অপরের পাশে না থাকলেই নয়। ব্যাপারটা যেখানে ফাদার জ্যারেডকে নিয়ে সেখানে অবশ্যই থাকা লাগবে। খ্রিস্টান পাড়ায় সবার পছন্দের দুইজন ব্যক্তির মধ্যে একজন ফাদার জ্যারেড, অন্যজন মাদার ক্রিস্টোফার। ফাদার জ্যারেডের কথা শুনে হ্যাভেন এরিয়ার সামনে ভিড় জমে গেছে। ইনভেস্টিগেশন টিম তাদের কাজে ব্যস্ত। মাদার ক্রিস্টোফার শক্ত হাতে সবটা সামলানোর চেষ্টা করছে। তিনি জানেন এই মুহূর্তে তাকে ভেঙে পড়লে চলবে না। এই ঘটনার কারণে সুখনীরের কাজটা স্থগিত করা হয়েছে। সুখনীরের বাচ্চাগুলো ভয়ের মধ্যে আছে। প্রবীণ এবং কেয়ারটেকারগুলো তাদের সামলাতে হিমশিম খাচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে বসে আছে তুর। তার পেছনে দাঁড়িয়ে চুল আছড়ে দিচ্ছে আনান। তুর রুটি ছিঁড়ে ভাজি দিয়ে খাচ্ছে। রুটি চিবোতে চিবোতে এক পর্যায়ে জিজ্ঞেস করে উঠল, আচ্ছা একটা কথা বলুন তো। হ্যাঁ বলো, চুল বাঁধতে বাঁধতে উত্তর দিল আনান। তুর বিরক্ত হয়ে বলল, আমার দিকে মনোযোগ দিন, এরপর বলবো। তুরের কথায় হাসল আনান। চুল বাঁধা রেখে তুরের মুখোমুখি বসে তুরের দুহাত নিজের হাতে আজলে নিয়ে বলল, আপনার দিকেই পূর্ণ মনোযোগ আমার। এইবার বলুন মিসেস কি কথা ছিল? তুর মুখ ফুলিয়ে বলল, ডাক্তার তার লিছা বেশি সুন্দর। তুরের এহেন কথায় ফিক করে হেসে উঠল আনান। বউটার মধ্যে তাকে নিয়ে ইনসিকিউরিটি তৈরি হচ্ছে তাহলে। তুর মন খারাপ করে বলল, হাসছেন কেন? সত্যি সুন্দর তাই না? বেশি কিউট পিউট? আনান তুরের দুহাত শক্ত করে চেপে ধরে বলল, সুন্দর বলা চলে, তবে তোমার মতো কিউট পিউট আর অতটা সুন্দর নয়। তুর মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, আপনি কি তাকেও ভালোবাসেন আমার মতো? আনান লম্বা শ্বাস টেনে বলল, শোনো তুরজান, যেখানে ডাক্তার তার লিসার বেলায় কখনো ভালোবাসা শব্দটা আসেনি, সেখানে তোমার মতো ভালোবাসার প্রশ্নই আসে না। আমি শুধু আমার তুরজানকে ভালোবাসি, বেশি বেশি ভালোবাসি।
আনানের কথা শুনে তুরের চেহারার রংটাই বদলে গেল। তুর হেসে উঠে বলল, তাহলে আমিও বেশি বেশি ভালোবাসি। আনান আদৌ জানে না তুরের কাছে ভালোবাসাটা কেমন। ভালোবাসা বলতে কি বুঝে তুর? আধেও কি ভালোবাসার অনুভূতি সম্পর্কে ধারণা আছে তার? নাকি তাকে বিশ্বাস করতে শুরু করেছে বিধায় তুর তার প্রতি এমন আচরণ করে? আনান মুচকি হেসে বলল, এইভাবে ভালোবাসি বলতে হয় না তুর। যেদিন তোমার মনে হবে আমাকে ছাড়া তোমার চলবে না, যেদিন বলবে ভালোবাসি, কারণে অকারণে যখন আমাকে দেখতে ইচ্ছে করবে তখন বলবে ভালোবাসি, যখন আমার সাথে কথা বলার খুব বেশি ইচ্ছে হবে তখন বলবে ভালোবাসি, আমার দূরে চলে যাওয়ার কথা শুনে তোমার পুরো পৃথিবী যখন শূন্য শূন্য লাগবে তখন বলবে ভালোবাসি। ঠিক আছে? আনানের বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনল তুর। শেষে মাথা নেড়ে বলল, ঠিক আছে। আনান তুরের দুগাল আলতো করে টেনে দিয়ে বলে, এই নিয়ে সন্দেহ করেছিলে তাই না? আমি তো সব জানতাম। তুর মুখ ফুলিয়ে বলল, হ্যাঁ, যতি আপু বলেছিল তাই। আনান কপাল কুঁচকে বলে, যতি বলেছে? কি বলেছে? তুর বসে বসে আনানকে সবটা বলল। সব শুনে আনান মনে মনে বলে উঠল, সিরিয়াল দেখে কে সংসার শেখে? হা হুতাশ করে নিজেই নিজেকে বলে উঠল, না আনান, শুধু তোর বউ শেখে। এক্সট্রাঅর্ডিনারি বউ তোর। শুধু ক্রাইম পেট্রোল না দেখলেই হয়। না জানি কোনো দিন খুন করা শিখে বসে থাকে। চুল বেঁধে তুরকে নাস্তা করতে বলে নিজেও তৈরি হয়ে নিল। এর মধ্যে নাবিদ কল করেছে। আনান কল রিসিভ করে ক্রুল হেসে চুল ঠিক করে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে যতির সাথে দেখা হয় আনানের। আনান যেতিকে ডেকে বলে, শুনলাম আজকাল তুমি নাকি সংসার শেখাচ্ছ, কথাটা কি সত্যি? আনানের কথায় যতির হেঁচকি উঠে গেছে। আনান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, সংসার শেখাতে হবে না। তুমি বরং এই কয়েকদিন তুরকে সকল প্রকার নিউজ থেকে দূরে রাখো। নিউজ পেপার, নিউজ চ্যানেল কোনোটাই যেন তুর না দেখে। বুঝতে পেরেছ? আনানের কথায় যতি ঘন ঘন মাথা নেড়ে বলল, জি স্যার, বুঝতে পেরেছি। আনান চলে যেতে নিয়ে থেমে গিয়ে যেতিকে উদ্দেশ্য করে বলল, ওকে সংসার শেখাতে যেও না। বরং আজ থেকে তুমিও ওর সাথে বসে কার্টুন দেখবে। আমি বাড়ি ফিরে সবগুলো কার্টুন ক্যারেক্টারে নাম জিজ্ঞেস করব। যতি ঘন ঘন মাথা নেড়ে বলল, জি স্যার, আপনি যা বলবেন তাই হবে। আনান যাওয়ার পর তুর সবাইকে নিয়ে পিকনিকের আয়োজন করল। পিকনিকের সব আয়োজন বাগানে হবে বলে ঠিক করেছে। এই আয়োজন সোফিয়া ছাড়া বাকি সবাই যুক্ত হয়েছে। মাহবুব সাহেব পিকনিকের কথা শুনে হসপিটাল থেকে তাড়াতাড়ি করে ফিরলেন। লাকড়ির চুলায় রান্না হবে। অন্যদিকে পিকনিকের খিচুড়ি ছাড়াও নবাব আর যতির মধ্যে খিচুড়িও রান্না হচ্ছিল। ব্যাপারটায় সবাই খেয়াল করেছে তেমনটা নয়। সেই খিচুড়ি শুধু তুরের নজরে পড়েছে। তুরের বিচক্ষণ দৃষ্টিতে কিছুই এড়াল না। না যতির লাজুক হাসি, না নবাব সিরাজউদ্দৌলার ইশারা। তুর ঠিক করে ফেলেছে কোনো এক শুভক্ষণে দুইটোকে ধরে বিয়ে দিয়ে দিবে। নবাব সিরাজউদ্দৌলা ভাইয়াকে কিছুতেই যতি আপুর হাতের মুঠো ছাড়া হতে দেওয়া যাবে না। কিছুতেই না। সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে হ্যাভেন এরিয়াতে বাইরের লোকজন যা ছিল তা বিকেল 5টার আগেই বেরিয়ে পড়েছে। সুখ নীরের কনস্ট্রাকশনের লোকজন থেকে শুরু করে স্কুলের, কলেজের পিয়ন এবং চার্চে আগত দর্শনার্থীরাও সবাই 5টার আগে বেরিয়ে গেছে। এর মধ্যে না কেউ প্রবেশ করেছে আর না বেরিয়েছে। ভালোবাসা অদ্ভুত সুন্দর হয়। আনানের কাছে মনে হচ্ছে চেয়ে সুন্দর আর কিছু নেই।
একঘেয়ে জীবন এখন পাহাড়ি নদীর মতো দিক পরিবর্তন করছে। একসময় একদিকে বয়ে নিজের রাস্তা নিজে তৈরি করছে। তার সাথে দেখা মিলছে সুন্দর কিছু মুহূর্তের। তার জীবনের এই বদলটা আকস্মিক। কখনো কল্পনা করেনি কারো আগমন ঘটবে কিংবা কারো আগমনে জীবন এতটা বদলে যাবে। আবার সেই ব্যক্তি মন মস্তিষ্ক এতটা দখল করে নিবে। আনান গাড়িতে বসে মোবাইলের স্ক্রিনে আঙ্গুল ছুঁয়ে ভাবছে আর হাসছে। এতক্ষণ বসে বসে বাগানের ফুটেজ দেখছে, যেখানে বাড়ির গার্ড থেকে শুরু করে মালিক কাকা অবধি সবাই হই হই করে পিকনিকের আয়োজন করছে। তাদের সাথে হাতে হাত মিলিয়ে যোগ দিয়েছে মাহবুব সাহেব। আর সেখানে তোর সবার মধ্যমণি। আনান মাঝে মাঝে একটু বেশি অবাক হয় এই ভেবে, একটা মেয়ে হঠাৎ এসে এতগুলো অপরিচিত মানুষকে কিভাবে আপন করে নেয়। আধেও কি কোনো জাদু জানে সে? নাকি তার এই অবুঝ শিশু সত্তার জন্য সবাই তাকে এতটা আপন ভেবে বসে? হাসল আনান, লোকের কথা কি বলবে, সে নিজেই তো এই জাদুকরী রমণীতে ডুবে আছে। তোর আজও জানে না আনান তাকে ঠিক কতটা ভালোবাসে। হয়তো কোনো একসময় বুঝতে পারবে ঠিক কতটা ভালোবাসা, কতটা আদরে মোড়ানো সে যে আনানের ভালোবাসা নামক অথই সমুদ্রে ভাসছে, একদিন ঠিকই উপলব্ধি করবে। সেই দিনের অপেক্ষায় আনান। এই দিকে খাওয়া দাওয়া শেষে গানের আসর বসেছে। একজন একজন করে সবাই গান গাইবে আর তাদের জন্য গিটার প্লে করবে তোর। আনান লম্বা শ্বাস টেনে মোবাইল লক করে পকেটে রাখল। আপাতত কাজের পালা। ফাদার জ্যারেডের মৃতদেহ অটপসি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এইদিকে আনানের দেওয়া ইনফরমেশন অনুযায়ী সবগুলো এভিডেন্স কালেক্ট করে নিয়েছে শাদাব। সব মিলিয়ে খুন না সুইসাইড ব্যাপারটা পুরোটাই ক্লিয়ার। তবে এখনও অবধি বুঝতে পারছে না খুনটা আসলে করেছে কে। হ্যাভেন এরিয়ার কেউ হয়ে থাকলে এই কাজটা আরও আগেই করত। ইভেন তুরকে আঘাত করতেও খুব একটা সময় লাগত না। ঘটনার প্যাচ খুলতে আনান পার্টি অফিস হয়ে সোজা সিক্রেট ভিলায় চলে গেছে। হ্যাভেন এরিয়ার অবস্থা থমথমে। থেকে থেকে কান্নার আওয়াজ প্রতিধ্বনি হচ্ছে পুরো এরিয়াতে। মাদার ক্রিস্টোফার পুরো দিন নিজেকে সামলে রাখলেও সন্ধ্যায় ম্যাথিউর মাথায় হাত রাখতে ফুপিয়ে কেঁদে উঠলেন তিনি। নান জেনেভা এলা জ্যারেডকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ফাদার জ্যারেডের অফিস বাদে পুরো এরিয়াটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। খ্রিস্টান পাড়ার সবাই এসে ভিড় করেছে হ্যাভেন এরিয়াতে। আপাতত পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে 4 জন নান এবং 2 জন পিয়নকে। কনফারেন্স রুমে 7 জনকে নিয়ে মিটিং রাখা হয়েছে। একে একে সবকটা ফুটেজ দেখে আনান ক্রুল হাসল। শাহেদ চিন্তিত গলায় বলল, স্যার উঠিয়ে আনব? চেয়ারে গা এলিয়ে বলল, তার বলতে? শাহেদ চতুর্থ ব্যক্তি মনে হয় একটু বেশি এগিয়ে। গভীর জলের মাছ। তাকে এতটাই বাধ্য করে দাও যেন সে সেধে আমার স্বর্ণাপন্ন হয়। শাহেদ, সোহেল, নীরব আশির, রৌনক ফুহাদ আর মুহিত একসাথে বলে উঠল, ইয়েস কিং। তারা জানে কি করতে হবে, তাই কেউ প্রশ্ন করল না। আনান বেরিয়ে যাওয়ার সময় আকরাম এহসানকে একবার দেখে বেরিয়ে পড়ে। সোহেল আর মুহিত হাইফাইবও দেয়। তা দেখে আশির বলল, দ্য গ্রেট মাফিয়া কিং তাজবির ইজ ব্যাক। ওয়াও। শাহেদ হামি দিতে দিতে বলল, রাতের ঘুম হারাম। ভ্যাগিস এখনো বিয়ে করিনি, তা না হলে রাতে সময় না দেওয়াতে বউয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে যেত। তাছাড়া সময়ের অভাবে ছেলে মেয়ের মুখটাও তো দেখতাম না। যাও ভেবেছিলাম এইবার বিয়ে করব, কিন্তু স্যারকে দেখে মনে হচ্ছে আগ্নেয়গিরি ফেটেছে। এই সিজনেও আর আমার বিয়ে হবে না। শাহেদের কথা শুনে হাসিতে ফেটে পড়ল সবাই।
বেচারা মাফিয়ার পার্সোনাল সেক্রেটারি হয়ে মহা বিপদে আছে। ঘড়ির কাঁটা বরাবর 11টা। ঘরের মেইন দরজাটা হাট করে খুলে সোফায় বসে আছে তুর। টিভিতে মাশা এন্ড দ্য বেয়ার চলছে, যদিও সেই দিকে তার নজর নেই। সে অপেক্ষায় আছে তাও আনানের। পুরো দিন মোবাইলের দিকে বেশ কয়েকবার তাকিয়ে বসেছিল, কিন্তু মোবাইলে কল আসা তো দূরের কথা, একটা মেসেজ অবধি আসেনি। 4বার সিম খুলে আবার রিসেট দিয়ে দেখেছে, ভেবেছে মোবাইলের সমস্যা, কিন্তু না, মোবাইল ঠিকই আছে, শুধু অপেক্ষারত মানুষটা তাকে ভুলে বসেছে। এত কিসের ব্যস্ততা তার? মনের আকাশে অভিমানের মেঘ জমল। তুরের এমন কাণ্ডে মিটমিটিয়ে হেসেছিল মাজেদা খালা আর জ্যোতি। অপেক্ষার বাঁধ ভাঙলে তুর মুখ ফুলিয়ে উঠে পড়ে ধূপধাপ পা ফেলে সোজা রুমে। নিশ্চয়ই ওই ডাক্তার তান্নির সাথে লাইন মারছে ভাবতেই চোখ ভিজে উঠল। রাগে এক প্রকার টেনে টুনে হিজাব খুলে ছুঁড়ে ফেলে দিল। হাতের মোবাইলখানাও তার রাগের শিকার। দেয়ালে ছুঁড়ে মারায় চূর্ণবিচূর্ণ হয়ে মেঝেতে পড়ল। লাইট অফ করে সবগুলো বালিশ নিচে ফেলে দিয়ে বিছানার মাঝামাঝি আলুথালু হয়ে শুয়ে পড়ল। মনে মনে ঠিক করে নিল আর কখনো কথা বলবে না ওই লোকটার সাথে। কেন বলবে কথা? লোকটা খারাপ, খুব খারাপ। একটুও ভালোবাসে না, একটুও মিস করে না। বেশি খারাপ সে। নিজে নিজে বিড়বিড় করে করে ফুপিয়ে কাঁদল তোর। ঘন ঘনিয়ে বলে উঠল, কখনো ভালোবাসি বলবো না, একটু বলবো না। বাজে লাক, খারাপ লোক, চোর, ডাক্তার, লুচু বেটা। একটুও ভালোবাসি না তোকে। বরাবর 11:30টায় বাড়ির গেটে আনানের গাড়ি প্রবেশ করে। আনান গাড়ি থেকে নেমে নবাবের হাতে চাবি দিয়ে দরজার দিকে এগোল। জ্যোতি রান্নাঘর গোছাচ্ছে, মাজেদা খালা সোফায় বসে আনানের জন্য অপেক্ষা করছে। বাড়ির দরজা খোলা দেখে কিছুটা অবাক হল আনান। টাইয়ের নট ডিলে করতে করতে ভেতরে ঢুকে বলল, কি ব্যাপার খালা, দরজা এইভাবে খুলে রেখেছ কেন? খালা কপাল চাপড়াতে চাপড়াতে বলে, হায় কপাল, এখনো দরজার চিন্তা। 30 মিনিট লেট বাবা, আজ গিন্নি খেপেছে। খালার কথার আগাগোড়া কিছুই বুঝল না আনান। খালা আনানের বাহুতে চাপড় মেরে বলল, মোবাইল কোথায়? কত কল দিয়েছি হিসেব আছে? সাইলেন্ট করা ছিল। কি হয়েছে খালা? তোর ঠিক আছে? কোনো সমস্যা হয়নি তো? আনানের ব্যতিব্যস্ত ভাব দেখে খালা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আবার ঠিক নেই। খালা তুরের ব্যাপারটা আনানকে খুলে বলাতে মৃদু হাসল আনান। খালা অবাক হয়ে বলে, এইটা হাসার কথা? মেয়েটা খাওয়া দাওয়া না করে রেগে চলে গেছে। দেখো ছেলে হাসছে। আনান মাজেদা খালাকে জড়িয়ে ধরে বলল, ও খালা, চিন্তা করো না, তুমি বরং দুজনের খাবার উপরে পাঠিয়ে দাও, বাকি তোমার বৌমার দায়িত্ব আমার। জ্যোতি মিটমিট করে হেসে খাবার গরম করছে। আজ স্যার মনে হয় একটু বেশিই খুশি। দরজার সামনে দাঁড়িয়ে হাসছে আনান। হাসি যেন থামার নামই নিচ্ছে না। তার প্রিয় মানুষটা তার অপেক্ষায় পথ চেয়েছিল। ব্যাপারটা ভাবতেই এক অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। অন্যদিকে ঘুমিয়ে পড়েছে তোর। আনান দরজা খুলে ভেতরে ঢুকল। পুরো রুম জুড়ে ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে। পা বাড়াতে কিছু একটা পায়ের নিচে পড়ে। আনান মোবাইল বের করে ফ্ল্যাশলাইট অন করে দেখে মোবাইলের টুকরো। যা দেখে হাসির রেখা চওড়া হল। চারদিকে ফ্ল্যাশলাইট ধরে অবাক হল সে, কোথাও হিজাব পরে আছে তো কোথাও বালিশের ছড়াছড়ি। পোলার বেয়ার আর পিকাচুটাও রক্ষা পায়নি। যা বুঝেছে বউ আজ খুব খেপেছে।
দরজা আটকে লাইট জ্বালিয়ে দেয়। এলোমেলো চুল, এলোমেলো জামা কাপড়ে এলোথালু হয়ে ঘুমোচ্ছে। চোখের পাপড়িতে এখনো পানি জমে আছে। বউটা কেঁদে কেঁদে ঘুমিয়েছে নিশ্চয়ই। বালিশগুলো বিছানায় রেখে ফতাফত চেঞ্জ করে নিল। এইদিকে দরজায় কড়া নাড়ছে জ্যোতি। জেতিকে বিদায় করে ভেজা টাওয়েল নিয়ে বিছানায় বসল। আলতোভাবে আদুরিনীকে উঠিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। নড়েচড়ে ঘুমায় তোর। লোকে বলে কান্নার পর নাকি ঘুম ভালো হয়। আনানের মনে হচ্ছে কথাটা অতীব সত্য। বউ ঘুমিয়েছে, বেশি সময় হয়নি, তবে দেখে মনে হচ্ছে অনেক সময় আগ থেকেই ঘুমোচ্ছে। চোখ জোড়ায় চুমো এঁকে ভেজা টাওয়েল দিয়ে মুছে দিল পুরো মুখ। নড়েচড়ে চোখ খুলে তোর। যার অপেক্ষায় এত সময় পার করেছে তাকে দেখে মুখ ফুলোয়। চোখ জোড়া পুনরায় ভিজে উঠল। গোলগাল মুখটা ফুলিয়ে রাখায় একটু বেশিই আদুরে লাগছে। আনান মুচকি হেসে কান ধরে। হাতের উল্টো পিঠে চোখ মুছে ঘুরে বসে তোর। আনানও কম যায় না। বউজানের মুখোমুখি বসে ভ্রুজোড়া উঁচিয়ে নরম গলায় ক্ষমা চায়। আনানের মুখে সরি শুনে ফুপিয়ে উঠল তোর। হাসল আনান, পুরো দিনের পরিশ্রম এইখানে এসে পরিশ্রান্ত। ফুপিয়ে উঠা প্রিয়তমাকে ঠাঁই দেয় পাজরে। কাঁদতে কাঁদতে অভিযোগের ঢালি সাজাচ্ছে তোর। আর আনান চোখ বুজে সেই অভিমানীর অভিযোগ মাথা পেতে নিচ্ছে। আপনি খুব খারাপ, বেশি খারাপ। আমাকে একটুও ভালোবাসেন না, তাই না? ওই লিসার সাথে ছিলেন জানি তো, আমি সব জানি। আমি অতটা বোকা নই। আমি সব বুঝি। তা না হলে এত রাত অবধি কিসের কাজ? বাবা বলেছে হসপিটালেও নেই। নির্বাচন রাত 11টা অবধি হয় না। নিশ্চয়ই ওই ডাক্তার নীর সাথে ছিলেন। তাই তো একবারও কল দেননি, মেসেজও না। কেউ ভালোবাসে না, আম্মাও ভালোবাসে না, কেউ না। তোরের এমন আদুরে অভিযোগ শুনে মৃদু হাসল আনান। বউটা আজকাল একটু বেশিই মিস করছে তাকে। তোরের অভিযোগ শুনে হাতের বাঁধন শক্ত করে বলল, সব দোষ আমার। নতুন নতুন বিয়ে হয়েছে, এত কিসের কাজ? এত কিসের ব্যস্ততা? সব দোষ আমার। এখন থেকে আর এমন হবে না। সরি তুরজান। আই এম রিয়েলি ভেরি সরি, আর কখনো এমন হবে না। তোর হেঁচকি তোলা গলায় বলল, আপনার মোবাইল কোথায়? আনান হাত বাড়িয়ে মোবাইল নিয়ে বলল, এই তো। তোর আনানের বুকে মাথা রেখে মোবাইল হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আনান কিছু বলবে তার আগে বুকে মুখ গুজে বলল, এই মোবাইল দরকার নেই। এইটা থেকে আমার মোবাইলে কল আসে না। বউয়ের কথা আর কাজে ফিক করে হেসে উঠল। বেগম সাহেবার রাগ যদি এতে কমে তাহলে এমন 10টা মোবাইল ভাঙলেও সমস্যা নেই। মোবাইল এতটা জরুরি না যতটা বউয়ের রাগ ভাঙানো জরুরি। ঠিক আছে তুরজান, এই মোবাইল বাদ। এইটা রেখেও লাভ নেই। তার মানে আপনি এগ্রি করছেন আপনি লিসার সাথে ছিলেন, তাই না? আনান পড়ল মহা বিপাকে। যেদিকেই যাই ডাক্তার তার লিছাই উঠে আসে। কোনো কুক্ষণে এর নাম নিয়েছিলাম আল্লাহ মাবুদ জানে। আনান শান্ত শীতল গলায় বলল, ডাক্তার তার লিসার বিয়ে হয়ে গেছে জান। বুঝেছি। এখন আপনার ইন্টারেস্ট ওই বিবাহিত মহিলাতে, তাই না? ওর বর কি আপনাকে ওর দায়িত্ব দিয়ে গেছে? একটা মিথ্য বললে সেই মিথ্যা ঢাকতে আরো 1000টা মিথ্যা বলতে হয়, যার প্রমাণ হাতে নাতে পাচ্ছে। কেন সেদিন লিসার নাম দিয়ে মিথ্যা বলেছিল? কেনই বা আজ লিসার বিয়ে নিয়ে মিথ্যা বলতে হলো? এর জন্য শেষমেশ বউ চরিত্র নিয়ে টানাটানি করছে। আনান পারছে না হাত পা ছড়িয়ে কাঁদতে।
তুর নাক টানতে টানতে বলল, এই জন্যই জ্যোতি আপু বলেছিল বেটা মানুষ বিড়ালের মতো ছোচা হয়। হাতের মুঠো ছেড়ে বেরুতে পারলে অন্য মহিলার দিকে তাকায়। জ্যোতি সব নষ্টের মূল। আমার ইনোসেন্ট বউটাকে রণচণ্ডী বানাচ্ছে। তুরের কথা শুনে আনান হা হুতাশ করে বলল, ডাক্তার তার লিসার সাথে আমি ছিলাম না জান। আমি তো তোমার শাহেদ ভাইয়ের সাথে ছিলাম। চাইলে শাহেদকে জিজ্ঞেস করতে পারো। আনানের কথা শুনে তুর বলল, এখন তো এই কথাটাই বলবেন। আপনি ভালো করে জানেন নষ্ট মোবাইল দিয়ে কল যাবে না, তাই না? তুরের এহেন কথায় মুখ টিপে হেসে বলে, আরে পাগলি, কেন আমাদের মাঝে তৃতীয় ব্যক্তিকে আনছ? তুর মাথা তুলে বলে, আপনি এনেছেন, আমি না। ওকে সরি। এইসব লিছা বাদ, এখন শুধু আমি আর তুমি। আমরা আমাদের কথা বলবো। আমি ব্যস্ত ছিলাম তুর। আই সোয়ের আমি ব্যস্ত ছিলাম। তুর মাথা নেড়ে বলল, জানি। তাহলে এতক্ষণ ধরে? তুর মুচকি হেসে বলল, বেশি রাগ হয়েছে, অভিমান হয়েছে, কান্না পেয়েছে তাই। কত অপেক্ষা করেছি জানেন? ভালোবাসা সুন্দর, তার সাথে সুন্দর ভালোবাসার মানুষটিকে ঘিরে থাকা সকল অনুভূতি আরও বেশি সুন্দর হয় যখন ভালোবাসার মানুষটিও ধীরে ধীরে ভালোবাসতে শুরু করে। গভীর চোখে তুরের মুখপানে চেয়ে দুগালে হাত রাখল আনান। এই রমণী তাকে ভালোবাসছে ভাবতেই চোখে হাসল সে। তুর আনানের গভীর চাহনি দেখে তার মতো করে আনানের দুগালে হাত রেখে বলল, আমার গাল সফট সফট, আপনার গাল কাটা কাটা। এই জন্য আমি বেশি কিউট পিউট আর আপনি একদম কাঁঠালের মতো। তুরের এহেন কথায় গা কাঁপিয়ে হাসতে লাগল আনান। তুর নিজেও হাসছে। তবে এই চার দেয়ালে আনানের হাসির শব্দটাই প্রতিধ্বনি হচ্ছে। তুর চেয়ে চেয়ে দেখছে সেই হাসি। স্টাডি রুম থেকে বেরিয়ে নিজের রুমে যাচ্ছে মাহবুব সাহেব। আনানের রুমের দরজা পেরিয়ে থামলেন। পেছনে ফিরে কয়েক সেকেন্ড চুপ করে শব্দখানা ভালো করে শুনলেন। এই হাসির শব্দ তার ছেলের, সত্যিই তার ছেলের। অনেক বছর হলো এমন করে হাসে না আনান। আজ অনেক বছর পর শুনলেন ছেলের এমন হাসির শব্দ। দাঁড়ালেন না, দ্রুত পায়ে হেঁটে রুমে ফিরলেন। আজ আর ঘুম হবে না। আজ পুরো রাত শাহানার সাথে গল্প করবেন। ছেলের ছোট থেকে বড় হওয়ার গল্প, কঠোর থেকে নরম হওয়ার গল্প। ইনশাআল্লাহ চলবে।